তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক চিলতে রোদ, পর্ব 25, লেখিকা জেরিন আক্তার নিপা। সন্ধ্যায় অব্র আর আদনান শুভর বাসরঘর সাজাচ্ছে। পিহু এতক্ষণ তদারকি করে এখন কোথায় যেন চলে গেছে। অব্র বড় একটা গাঁদা ফুলের মালা গলায় ঝুলিয়ে রেখেছে আর ছোট 3-4টে কাঁধে। অব্র কাঁধ থেকে মালা নামিয়ে তার লাগাতে লাগাতে বলল, বুঝলি আদনান, শুভর বাসরঘর সাজাচ্ছি, কোনো কিছুতে যেন কমতি না থাকে, সাজানোটা যেন ফার্স্ট ক্লাস হয়। আদনান দরজার সামনে ফুলের পাপড়ি ছড়িয়ে রাখছিল। আদনানে কানে বড় একটা লাল গোলাপ গুঁজা। আদনান বলল, আরে তুই এসব চিন্তা করিস না, আমরা যে কাজে হাত দিয়েছি তা কোনো দিন খারাপ হয়েছে? তা ঠিক, কিন্তু আমরা ওই শালা শুভর জন্য এত কষ্ট করছি কেন? কিপ্টে শালা তো 1 টাকাও পকেট থেকে বের করবে না। টাকা বের করানোর পদ্ধতি অনেক জানা আছে। আদনান হাসতে লাগলো। অব্র বলল, দেখ তো ঠিকঠাক হয়েছে কিনা। হয়েছে। এখন এই গোলাপগুলোর কি করবে? দেখি কয়েকটা আস্ত বেডের পাশে লাগিয়ে দিব, আর কয়েকটার পাপড়ি ছিঁড়ে বেডের মাঝখানটায় বড় করে হার্ট সাইজ করে বিছিয়ে রাখবো। গ্রেট, দারুণ হবে। আদনান গোলাপগুলোর দিকে তাকিয়ে বলল, এগুলোর তো কাঁটাওয়ালা, হাতে ফুটে যাবে, কাঁটাগুলো কেটে নিতে হবে। কাঁচি আছে না? কেটে নে। এই রুমে মনে হয় কাঁচি নেই। তুই দাঁড়া, আমি অন্য রুম থেকে নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আদনান বের হয়ে গেলে অব্র টুলের ওপর থেকে নেমে গোলাপের গুছা হাতে নিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে দরজায় নীতি দাঁড়িয়ে আছে। অব্র নীতিকে দেখে এক গাল হেসে বলল, আমার মিসেস এতক্ষণ কোথায় ছিল? নীতি দরজার সামনে বিছানো ফুল ডিঙ্গিয়ে ভিতরে এসে বলল, এই তো নিচেই ছিল। আপনাদের কতটুকু হলো? শেষ প্রায়। ও। অব্র গোলাপগুলো নীতির দিকে এগিয়ে দিয়ে বলল, আমার জীবন্ত গোলাপ বউটার জন্য এই লাল গোলাপগুলো আমার তরফ থেকে। এই নিন ম্যাম। নীতি বেড়ে বসতে বসতে বলল, হয়েছে জনাব, এগুলো যে কাজে এনেছেন সে কাজেই লাগান, আমাকে এগুলো দিতে হবে না। অব্র আহত কণ্ঠে বলল, আমার মিসেস কি তাহলে আমার এই গোলাপগুলোকে প্রত্যাখ্যান করছে? জি মিস্টার। নীতি পুরো রুমে চোখ বুলিয়ে বলল, বাহ, বেশ ভালোই তো সাজিয়েছেন। মিসেসের পছন্দ হয়েছে নাকি? খুব। অব্র নীতির পাশে বসতে বসতে বলল, ম্যাডামের কি মনে আছে আমাদের বাসরটা অসম্পূর্ণ রয়ে গেছে? আপনি যদি বলেন তাহলে আজ এমনভাবেই আমাদের ঘরটাও সাজিয়ে ফেলি। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে নেই। অব্রের কথা শুনে নীতি লজ্জায় পড়ে গেল। এই লোকটা কিভাবে যে এসব কথা এত সহজেই বলে ফেলে, মুখে কিছু আটকায় না। মাঝখান থেকে নীতি পড়ে যায় লজ্জায়। নীতি কিছু বলল না। অব্র বলল, নীরবতা মানে সম্মতির লক্ষণ। তোমার এই নীরবতাকে কি আমি তোমার হ্যাঁ সূচক বুঝে নেব? নীতি তাড়াহুড়ো করে বলে ফেলল, এই না না না, আপনি যে কাজ করেছেন তা করেন, এর বেশি অন্য কিছু করতে হবে না। অব্র হেসে বলল, কেন করতে হবে না? নীতি এমনি বলে উঠতে নিলে অব্র উঠে নীতির হাত ধরে নিল। বলল, তুমি কথা দিয়েছিলে আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে। কি কথা দিয়েছিলে না? অব্র নীতিকে কাছে টেনে এনে বলল, এখন চাইছি, তাহলে মানা করছো কেন? নীতি তোতলাতে তোতলাতে বলল, ছাড়ুন, আদনান ভাইয়া চলে আসলে আমাকে লজ্জায় পড়তে হবে। আসুক চলে, আমি আজ তোমাকে ছাড়ছি না। এতদিন আমাকে অনেক দূরে দূরে রেখেছো, এখন আর তা হবে না। এখন আমি তোমাকে খুব কাছে চাই, নিজের ভালোবাসায় রাঙিয়ে দিতে চাই। তুমি না করলেও আমি আর শুনছি না। কি শুরু করলেন বলুন তো? এভাবে অন্যের রুমে যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। তাহলে এখন ছেড়ে দিলে রাতে নিজের রুমে গেলে যা চাইবো তাই পাবো? দেখি, এখন ছাড়ুন তো। কোনো দেখা দেখি নেই, আগে বলো যা চাইবো তা পারো, তাহলে তোমাকে ছাড়বো, নয়তো না। এমন পাগলামি করছেন কেন? তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি তাই পাগলামি করছি। তাহলে এই পাগলকে তো বেশিক্ষণ খোলা অবস্থায় রাখা যাবে না। পাগলের জায়গায় পাগলা গারোতে আপনি এখানে কি করছেন? আমিও তো কখন থেকে তাই বলছি, বন্দি করে নাও আমাকে তোমার মনের ওই জেলখানায়। আমি তো কবে থেকেই স্যারেন্ডার করে আছি। পিউ দৌড়ে এসে পেটে হাত দিয়ে হাসতে হাসতে বলল, দোস্ত, তোর বউকে তো তোর বোন বানিয়ে দিয়েছি। অব্র চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, মানে আজ থেকে নীতি তোর কাজিন? কি আবল তাবল বলছিস? নীতি আমার কাজিন হতে যাবে কেন? অব্র একটু ভয় পেয়ে কথাটা বলল, আরে দোস্ত, কাহিনী শোন। শুভর ওই বদফুফুটা আছে না, উনি তার ছেলের জন্য নীতিকে পছন্দ করেছে। মানে কি বলছিস এসব তুই?
আরে সবটা শুনে মানে করিস না তো। আমি ওদিক দিয়েই যাচ্ছিলাম, পরে শুনলাম ফুপু রুনির কাছে নীতির কথা জিজ্ঞেস করছে। তখন আমি পিহু একটু আগে ফুপুর সাথে কি ঘটনা ঘটেছে এসেছে তা সবটা খুলে বলল অব্রকে। পাগলি, এটা কি করলে তুই? ফুপু জানতে পারলে রাগ করবেন। নিকুচি করে ওই বুড়ির রাগ দিয়ে। শয়তানটা সব সময় মানুষকে ছোট করে দেখে। ওনাকে আমার জাস্ট অসহ্য লাগে। তারপরে উনি আমাদের বড়, আমাদের গুরুজন। হয়েছে তো, লেকচার কম করে দে। নীতি অব্রকে জিজ্ঞেস করবে বলে আর করা হয় না, বারবার ভুলে যায়। এখন হঠাৎ মনে পড়ে যাওয়ায় জিজ্ঞেস করে ফেলল, শুনুন না। হ্যাঁ বলুন না। আচ্ছা, পিহু আপুর কি বিয়ে হয়েছে? অব্র হেসে বলল, তুমি জানো না? না, জানলে কি আর জিজ্ঞেস করছি। আচ্ছা, তোমার কি মনে হয় পিহুর বিয়ে হয়েছে নাকি হয়নি? আপনি বলুন না, আমার কিছু মনে হয় না। পিহুর বিয়ে হয়েছে। পিহু আপুর হাজবেন্ড কোথায়? উনি আসলেন না কেন আমাদের সাথে? অব্র নীতির কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাবে অবস্থা। অব্রকে এত হাসতে দেখে নীতি বলল, এত হাসির কি আছে? তুমি যা বলছো তা শুনে তো না হেসে থাকতে পারছি না। কি এমন হাসির জোকস বললাম যে না হেসে পারছেন না? সাধারণ একটা কথা জিজ্ঞেস করেছি, তাতেই তো আপনি হেসে গড়াগড়ি খাচ্ছেন। তুমি কি এতদিন কিছুই বুঝতে পারোনি? নীতি ভ্রু কুঁচকে বলল, কি বুঝবো? এই যে কার সাথে পিহুর বিয়ে হয়েছে, ওর হাজবেন্ডকে, আর আমাদের সাথে আসেনি কেন? আমি কিভাবে বুঝবো? ধ্যাত, আমি কিছুই বুঝছি না, মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি কি বলছেন খুলে বলুন তো। আরে বুদ্ধু, পিহুর অন্য আর কারোর সাথে বিয়ে হয়নি, হয়েছে আমাদের আদনানের সাথে। আদনান পিহু ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। নিতু অবাক হয়ে বলল, সত্যি বলছেন? একদম। এতদিন নীতির কাছে মনে হয়েছিল আদনান আর পিহুর মধ্যে মনে হয় ফ্রেন্ডশিপ থেকে একটু বেশি অন্য কোনো সম্পর্ক আছে, কিন্তু তা যে স্বামী স্ত্রীর সম্পর্ক তা নীতি বুঝতে পারেনি। অব্র বলল, তোমার এতদিনে একবারও মনে হয়নি ওরা হাজব্যান্ড ওয়াইফ? নীতি মাথা তুলিয়ে না জানালো। সিরিয়াসলি তুমি বুঝতে পারোনি? বুঝবো কীভাবে? পিহু আপু তো সবসময় আদনান ভাইয়াকে তুই করে ডাকে, আর আদনান ভাইও তো তুই করেই ডাকে। দুজন সারাক্ষণ ঝগড়া করে, একজন আরেকজনের পিছনে না লেগে থাকলে যেন পেটের ভাত হজম হয় না। পৃথিবীর কোনো স্বামী স্ত্রী ওনাদের মতো নাকি? ওরাই এমনই, উপরে উপরে ঝগড়া করলেও কিন্তু ওদের দুজনের ভিতরে অনেক ভালোবাসা। 3 বছর রিলেশন করে তারপর বিয়ে। আগেও দুটো যেমন ছিল, বিয়ের পরও তেমনই আছে, একটুও বদলায়নি। ওরা না বদলালেও কিন্তু ওদের মধ্যে ভালোবাসা আগের থেকে অনেকটা বেড়েছে। অব্রর সাথে কথা শেষ করে বাইরে বের হতেই পিহুর সাথে নীতির দেখা হলো। নীতি মনে মনে লজ্জিত হলো। আদনান আর পিহু স্বামী স্ত্রী, কিন্তু নীতি ভেবেছিল ওরা হয়তো হারাম রিলেশন আছে। নীতির ধারণা ভুল প্রমাণ হলো। আদনান আর পিহু বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ আছে। অব্র বলেছে ওরা 3 বছর রিলেশন করে তারপর বিয়ে করেছে, মানে বিয়ের আগে ওরা একটা হারাম সম্পর্কে ছিল। নীতি আজকালকার ছেলে মেয়েদের মতিগতি ঠিক বুঝে উঠতে পারে না। দুজন ছেলে মেয়ে একজন আরেকজনকে বিয়ের আগেই পছন্দ করবে, দেখা সাক্ষাৎ করবে, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলবে, মাঝে মাঝে পার্কে হাত ধরে হাঁটবে বা বাইকে করে ঘুরে বেড়াবে। এসব করে কি হয়? গুনাহ ছাড়া আর কিছুই না। নীতি মনে মনে দীর্ঘশ্বাস চেপে বলল, কোথায় যাচ্ছিস পিহু আপু? এই তো এদিকে, আদনানকে খুঁজছিলাম আর কি। নীতি মনে মনে ভাবল, পিহু বিয়ের আগে যা গুনাহ করেছে তা তো করেছে, কিন্তু বিয়ের পরেও তো পিহু কত গুনাহ করছে। নিজের স্বামীকে তুই করে ডাকছে, সবার সামনে কেমন নাম ধরে ডাকছে। আপা, একটা কথা বললে তুমি কিছু মনে করবে না তো? আরে মনে করা কি আছে? তুমি বলো তো কি করবে? আমি জানি কথাগুলো বলা হয়তো ঠিক হচ্ছে না, তুমি আমার বড়, তুমি আমার থেকে অনেক বেশি জানো। তবুও বলছি আপু, আদনান ভাইয়া তো তোমরা স্বামী, তাই না? আমি খেয়াল করেছি তুমি ওনাকে তুই করে নাম ধরে ডাকো। তুমি ওনাকে নাম ধরে ডাকতে পারো, এত সমস্যা নেই, কারণ হাদিসে আছে স্ত্রীর নিকট স্বামী হলেন সবচেয়ে সম্মানের পাত্র। অতএব যেভাবে ডাকলে স্বামী খুশি হবেন সেভাবে ডাকা উচিত। তবে স্বামী অসন্তুষ্ট না হলে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে। যেমন জয়নব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার স্বামী আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এর নাম ধরে কথা বলছিলেন, বুখারী। তথাপিও স্বামীর নাম ধরে ডাকা ইসলামের দৃষ্টিতে এক প্রকার অসৌজন্যতা, তাই এমনটা করা মাকরুহ বা অনুচিত। বুখারীতে বর্ণিত হয়েছে, যখন আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাঈলকে মক্কার
জনমানববিহীন প্রান্তরে রেখে চলে যাচ্ছিলেন, তখন পিছন থেকে তার স্ত্রী তাকে ডাকলেন এভাবে, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে এমন জনমানববিহীন উপত্যকায় রেখে কোথায় যাচ্ছেন? সহিহ বুখারী। তার স্বামী একজন নাবী, ইব্রাহিম খলিলুল্লাহ, মাশাআল্লাহ। তারপরও তিনি তার স্বামীর নাম ধরে ডাকছেন, আর ইব্রাহিম আলাইসাল্লাম কোনো প্রতিবাদই করছেন না। তোমার স্বামীর আপত্তি না থাকলে উনি তোমাকে নাম ধরে ডাকার অনুমতি দিলে তুমি ডাকতে পারবে। মানলাম তোমরা আগে ফ্রেন্ড ছিলে, এখনও আছো। তুমি ওনাকে ভালোবেসে বা মজা করে তুই করে ডাকো, তবু এতে তো তোমার পাপ হচ্ছে। কেননা স্ত্রীর কর্তব্য স্বামীর প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং এমন আচরণ না করা যাতে তার সম্মানহানি হয়। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা মনে করে স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে। সেখানে তুমি যদি সবার সামনে ভাইয়াকে তুই করে ডাকো, এতে লোকের সামনে ভাইয়ার অসম্মান হবে, তোমার জন্য ভাইয়া ছোট হবে, স্বামীর অসম্মান হবে। এমন কোনো কাজ কি স্ত্রী করা উচিত বলো? তুমি সবার সামনে ভাইয়াকে তুই করে বলো না প্লিজ। মানুষের সামনে তুমি ভাইয়াকে তুই করে ডাকার ফলে ওনার প্রতি তোমার শ্রদ্ধাহীনতা প্রকাশ পাবে। এতে কি তোমার গুনাহ হবে না? পিহু নীতির কথা শুনে গভীর ভাবনায় তলিয়ে গেল। সত্যি তো, পিহু এসব কি করছে? না, বিয়ের আগে তুই করে বলেছে তা ঠিক আছে, কিন্তু বিয়ের পরও তো তুই করে বলা ঠিক হচ্ছে না। পিহু বলল, সত্যি নীতি, আমি এতদিন ভুল করে এসেছি। তোমার মতো এত সুন্দর করে আমাকে কেউ বোঝায়নি, আমিও বোঝার চেষ্টা করিনি। এখন থেকে আমি নিজেকে পাল্টাতে চেষ্টা করব।